আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফেনী সহ 11 জেলায় বানভাসী অর্ধকোটি মানুষ, বাঁচার জন্য আকুতি, 13 জনের মৃত্যু, বিচ্ছিন্ন সব যোগাযোগ, প্রবল স্রোতে উদ্ধার কাজ ব্যাহত। হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে রাশেদ খান মেনন। আদাবর থানায় ক্রিকেটার সাকিব, নায়ক ফেরদৌস ও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা দায়ের। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে আপত্তি নেই বিএনপির। রোডম্যাপ ঘোষণার তাগিদ, পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ফেনীর ভয়াবহ দুর্যোগের পর গোমতী ও হালদা বাঁধ ভেঙে তলিয়ে গেছে কুমিল্লা ও চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা। দুর্গত 40 উপজেলায় অর্ধকোটি মানুষ এখনো পানিবন্দী, বিচ্ছিন্ন সব ধরনের যোগাযোগ। প্রবল স্রোতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। এরই মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে হাজারো মানুষ ঘরবাড়ি ছেড়ে ছুটছেন উঁচু স্থানের খোঁজে। ত্রাণ ও খাবারের চেয়ে প্রাণ বাঁচানো এখন লক্ষ্য তাদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে আরো জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। রাতে একসাথে কয়েক হাজার মানুষ পরিমরি করে ছুটে আসেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লালপোলে। ফেনী শহরের বেশিরভাগ এলাকা ডুবে যাওয়ায় নিরাপদ স্থান খুঁজছিলেন এই মানুষেরা। ভীতিকর পরিস্থিতি এখনো বিরাজ করছে ফেনীতে। নির্ঘুম রাত কাটিয়েছেন জেলা শহরের বেশিরভাগ বাসিন্দা। পাকা বাড়ির একতলা পর্যন্ত ডুবে গেছে। পরিবার পরিজন নিয়ে অনেকে আশ্রয় নিয়েছেন দোতলা, তিনতলার ছাদে। পরশুরাম, ছাগলনাইয়া, ফুলগাজী, সোনাগাজী উপজেলার অন্তত 15 লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। ফেনীর দুর্গত এলাকায় বৃহস্পতিবার থেকেই অভিযান চালাচ্ছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। আম্মা, আব্বা, যারা পরিবারের সদস্য রয়েছে তারা এখানে বাড়ির পাশে একটি বিল্ডিং এর 5 তলায় তারা অবস্থান নিয়েছে। সকালে পরিস্থিতি খারাপ হয় কুমিল্লায়। গোমতীতে অতীতের সব রেকর্ড ভেঙে পানি উঠেছে বিপদসীমার 111 সেন্টিমিটার উপরে। বুড়িচংয়ে গোমতী বাঁধের প্রায় 300 ফুট ভেঙে হু হু করে পানি ঢুকছে অন্তত 200 গ্রামে। রাত 11:15টার দিকে বুরবুরিয়ায় বাঁধ ভেঙে ওই এলাকার বসতিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কান্নার রোল ওঠে বাড়ি বাড়ি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। অনেক বাড়িঘরের চালও ডুবে আছে পানিতে। অন্তত 1 লাখ মানুষ পানিবন্দী হয়েছেন এসব জায়গায়। পানিতে তলিয়ে আছে আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ভবন, রাজস্ব ভবন, কাস্টমস হাউস সহ বিভিন্ন সরকারি স্থাপনা। ব্রিজ ভেঙে বন্ধ রয়েছে আখাউড়া আগরতলা মহাসড়কে যান চলাচল। যাদের ফলে ব্রিজটা ভেঙে গেছে আর পানি প্লাবিত হওয়ার জন্য আমদানি রপ্তানি এখন বর্তমানে বন্ধ আছে। আজকে 2 দিন যাবতই চিরামুড়ি খেয়ে থাকতেছি। সবার করে পানি উঠে গেছে, খোলাপাড়া দিয়ে সেটা হাওড়া নদীর বাঁধ ভেঙে গেছে। গরু বাছুর নিয়া জমি টমি সব রোয়া টোয়া রাগাই রয়েছিল, সব মাছ। টাকার উপজেলার মধ্যে যতগুলি পুকুর আছে সবগুলি পুকুরে মাছ চলে গেছে। হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার 190 সেন্টিমিটার উপরে উঠেছে। পানির তীব্র স্রোতে 2 জন নিখোঁজ হয়েছেন এরই মধ্যে। অন্তত 2 লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন বিভিন্ন গ্রামে। বাঁধ ভেঙে জেলা শহরের পরিস্থিতিও খারাপ হচ্ছে ক্রমেই। লোকজনকে উঁচু স্থানে সরে যেতে মাইকিং করছে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনী। সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নোয়াখালী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি ও কক্সবাজার জেলার বন্যা পরিস্থিতিরও ক্রমেই অবনতি হচ্ছে। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। ফেনীর দাগনভূঞার একটি আশ্রয় কেন্দ্রে আছেন সহকর্মী মুশফিকুর রহমান। তিনি জানাচ্ছেন আশ্রয় কেন্দ্রগুলোর সর্বশেষ পরিস্থিতি। এই মুহূর্তে ফেনীর দাগনভূঞা একাডেমিতে আছি। ফেনী শহরের পাশে যে দাগনভূঞা উপজেলাটা, সেই উপজেলার একটা একাডেমি। আমি একটা আশ্রয় কেন্দ্রে আছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন বেশ অনেক মানুষকে কিন্তু তারা রেস্কিউ করে এখানে নিয়ে আসা হয়েছে। দাগনভূঞার মোট 8টি ইউনিয়ন এবং একটি পৌরসভা
পৌরসভা এবং ইউনিয়ন সবই কিন্তু পানিতে তলিয়ে গেছে এবং পানি আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে এই এলাকাতে। আমরা যতটুকু কথা বলেছি স্থানীয়দের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই দাগনভূঞার এই এলাকাটা বেশ উঁচু হওয়ার কারণে এখানে কিন্তু কখনোই বন্যার পানি ঢুকে না। এর ফলে এই এলাকার মানুষের কাছে বন্যাটা বা এত অতি বন্যাটা কিন্তু নতুন একটা ব্যাপার। এর ফলে আমরা স্বেচ্ছাসেবকদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন বিগত 2-3 দিন যাবত তারা চেষ্টা করছেন মানুষদেরকে নিরাপদ আশ্রয় ফিরিয়ে আনার জন্য বা নিরাপদ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য। তবে অনেকেই রাজি হচ্ছিলেন না, কারণ অনেকেই ভাবছিলেন হয়তো বা পানি খুব একটা বাড়বে না। তবে পানি খুব বেশি ফুলে ফেপে ওঠার কারণে তারা কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়ে এবং গতকালকে থেকে তারা কিন্তু প্রচুর পরিমাণে আশ্রয়কেন্দ্রে আসা শুরু করে। রেস্কিউ টিম যারা যাচ্ছে, উদ্ধারকারী দল, তারা কিন্তু অনেক জায়গায় পৌঁছতে পারছে না। বিশেষ করে আমরা জানতে পেরেছি যে নৌকার সহায়তা পাচ্ছে না, তারা বড় চাকার যে ট্রাক্টর যেগুলো আছে, মাটি টানার ট্রাক্টর, সেই ট্রাক্টর ব্যবহার করে প্রায় 20-30টা ট্রাক্টর ব্যবহার করে তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে মানুষদেরকে কিন্তু উদ্ধার করছেন এবং উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে আসছে। ফেনী যেহেতু খুব বাজেভাবে প্লাবিত হয়েছে, দাগনভূঞাটা একটু উঁচু থাকার পরেও কিন্তু এখানে পানি উঠেছে। অনেকের হয়তোবা এই দাগনভূঞার কথা মাথায় নাও থাকতে পারে, এই জন্য তারা কিন্তু বারবার বলছে যে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য। এবং কুমিল্লা 14 গ্রামের বর্ডারে যে 2টি ইউনিয়ন রয়েছে, সেই ইউনিয়নগুলো কিন্তু বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা জানিয়েছেন এবং তারা বলেছেন সেখানে যাওয়া যাচ্ছে না, দ্রুতই সেখানে উদ্ধারকারী দল না পাঠানো গেলে কিন্তু বড় ধরনের বিপদ ঠেকানো যাবে না। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সর্বশেষ। দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত মারা গেছে 13 জন। ভয়াবহ বন্যায় দেশের 11টি জেলা প্লাবিত হয়েছে। এসব জেলায় 9 লাখ পরিবার পানিবন্দী বলে জানিয়েছে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়। আবহাওয়া অফিস জানিয়েছে চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে আগামী 3 দিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এতে বন্যার প্রকোপ বাড়বে বলে আশঙ্কা তাদের। ফজল রাব্বির রিপোর্ট। ভয়াবহ বন্যায় এখন প্লাবিত ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, লক্ষ্মীপুর ও কক্সবাজার। এই 11টি জেলায় প্রায় 45 লাখ মানুষ পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে এখন পর্যন্ত মারা গেছেন 13 জন। 2 জন মহিলা সহ মোট 13 জন, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 2 জন, নোয়াখালী 1 জন, ব্রাহ্মণবাড়িয়া 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন। বন্যার্তদের সহায়তায় জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করছে সেনা, নৌ, বিজিবি ও কোস্টগার্ড। খোলা হয়েছে কন্ট্রোল রুম। এখন পর্যন্ত 19 লাখ মানুষ ও 18,000 গবাদি পশু আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে। বন্যা দুর্গতদের সেবায় কাজ করছে 637টি মেডিকেল টিম। মোট আমরা দিয়েছি 3,52 লক্ষ টাকা, আর চাল দেওয়া হয়েছে 20,150 মেট্রিক টন এবং শুকনা খাবারের প্যাকেট দেওয়া হয়েছে 15,000 প্যাকেট এই দেওয়া হয়েছে। আর বন্যা আক্রান্ত জেলাগুলোতে এই মুহূর্তে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে স্থানীয় প্রশাসনের সাথে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীও হেলিকপ্টার নিয়ে তারা কাজ করছে। এছাড়া কোস্টগার্ড রয়েছে, বিজিবি রয়েছে, পুলিশ রয়েছে, স্থানীয় স্কাউটস রয়েছে। তাছাড়া এখানে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন লোকালি, তারাও এখানে সাহায্য করছেন। সবাইকে নিয়ে এই বন্যা মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে। ধীরে ধীরে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে বলেও জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয়। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 3 দিন দেশের অনেক এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সারা দেশেই আমাদের যে পূর্বাভাস রয়েছে, অধিকাংশ জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে জেলাগুলোতে বন্যা পরিস্থিতি রয়েছে, সেই সকল জায়গাগুলোতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকবে। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও হয়তোবা আজকে কিছুটা কম হতে পারে, তবে তার এই অর্থই নয় যে বৃষ্টিপাত কম হবে। বিশেষ করে আপনার ওই সকল জায়গায় হয়তো কোনো জেলায় একটু বৃষ্টিপাত বেশি হবে, কোনো জায়গায় একটু কম হবে। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বন্যা দুর্গত মানুষের জন্য প্রতিবেলার খাবার নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এতে সাড়াও মিলেছে ভালো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ কার্যক্রমের বিষয়ে সংবাদ সম্মেলনে প্রবাসীদেরও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান তারা। বিস্তারিত আদ-দিন সজীবের রিপোর্টে। বন্যার এই মহাদুর্যোগে যখন পানির নিচে দেশ, চারিদিকে হাহাকার, জীবন বাঁচানোর রাকতে, তখন সারা দেশের মানুষও বসে নেই। এই কঠিন সময়ে যার যতটুকু সাধ্য আছে তা নিয়ে এগিয়ে আসছেন, ছুটে যাচ্ছেন বন্যা কবলিত এলাকায়।
দেশের বিভিন্ন জেলার মানুষকে সহযোগিতার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ কর্মসূচি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নগরীর নানা প্রান্ত থেকে শুকনো খাবার, লাইফ জ্যাকেট, ওষুধ, স্যালাইন সহ নগদ টাকা নিয়ে আসছেন হাজারো মানুষ। কেউ বা দিচ্ছেন ব্যাংকে। এটা আমরা 88 সময় দেখেছি, আমরা 98 দেখেছি। হ্যাঁ, তো এটা সব সময় মানুষ মানুষের পাশে দাঁড়ায় এবং সেটারই একটা ধারাবাহিকতা চলছে এখনো। এখানে বিস্কিট আছে, মোমবাতি আছে, তারপর হচ্ছে চিড়া আছে, তারপর হচ্ছে বাচ্চাদের হচ্ছে ডায়া প্যান্ট, তারপরে হচ্ছে মেয়েদের জন্য যে প্যাডগুলো লাগে এগুলো মোটামুটি নিয়ে আসছে। যাদের উপর আমরা আস্থা রাখতে পারি, যাদের এই কাজ করার কথা, তারা এই টাকা নিয়ে কোথায় যাচ্ছে, কি করছে সেটার উপর আস্থা ছিল না। এই যেই ত্রাণের টাকা যাচ্ছে সেটা বেগমপাড়ায় যাচ্ছে কিনা সেটা নিয়ে আমরা জানতাম না। এখন সেই আস্থা ফিরে এসছে, এখন জনগণের সেই আবেগটা সেই জায়গায়, সেই কারণেই আমরা আসছে আমি মনে করি। সমন্বয়করা জানান, গণত্রাণ কর্মসূচির একদিনেই অর্থাৎ বৃহস্পতিবার রাত 1টা পর্যন্ত প্রায় 30 লাখ টাকা সংগ্রহ হয়েছে। এছাড়া যেসব ত্রাণ এসেছে তার প্রায় শতভাগ ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। আমাদের টার্গেট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা কর্মী হচ্ছে এই আন্দোলনে যুক্ত থাকবে, যেন কোনো বন্যার্থ মানুষ যেন ক্ষুধার্ত না থাকে। দেশের মানুষ এবং যারা প্রবাসী আছে রেমিটেন্স যোদ্ধা, তাদের কাছে আমরা সহযোগিতা চাইতেছি যে যেখানে এই সমস্যা তৈরি হবে বা বন্যা প্লাবিত হবে, আমরা যাতে সেখানে ছুটে যেতে পারি। 01886969859 এটা হচ্ছে আমাদের একমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একমাত্র বিকাশ নগেট টাচ বাংলার মার্চেন্ট অ্যাকাউন্ট। অর্থের পাশাপাশি পানি বিশুদ্ধকরণ ওষুধ, শিশু খাদ্য, লাইফ জ্যাকেট বেশি দিতে সবার প্রতি আহ্বান জানানো হয়েছে এই কার্যক্রম থেকে। ব্যক্তি উদ্যোগে মানুষ আসছে, প্রচুর সাড়া পাচ্ছি। মানুষজন আপনারা দেখতেছেন যে প্রত্যেকটা সেগমেন্ট আমরা এখানে আলাদা করতেছি। লাইফ জ্যাকেট আর মেডিসিন যদিও আসতেছে, বাট তুলনামূলক অনেক কম আসতেছে। তাদের বিশ্বাস, দেশ গঠনের মতো সবাই মিলে এক থাকলে এই বড় দুর্যোগ মোকাবেলা সহজ হবে। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বন্যা দুর্গত মানুষের সহায়তা করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। বিকেলে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে বন্যার্তদের জন্য ত্রাণ তহবিল গঠন বিষয়ক সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় জি এম কাদের আরো বলেন, বন্যা দুর্গতদের সব ধরনের সহযোগিতার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের পাশাপাশি সাধারণ মানুষের পাশে থাকবে জাতীয় পার্টি। এটা একটা জাতীয় পর্যায়ের একটা বড় বিপর্যয়, সকলে মিলে আমাদেরকে এটা মোকাবিলা করতে হবে। শুধু সরকারের উপর নির্ভর করে থাকলে বা দায়িত্বশীল যারা আছেন তাদের দায়িত্ব তারা পালন করবেন, তাদেরকে সহায়তা করতে হবে। এটা স্বাভাবিক রুটিন ঘটনা নয়, এটা একটা অস্বাভাবিক ঘটনা ঘটেছে। সেই কারণেই আমাদের সকলের দায়িত্ব এখানে বেশি হয়েছে। যতদিন আপনার এই সমস্যা সমাধান না হবে, আমরা সমগ্র দেশবাসী এবং আমি আমার পার্টির তরফ থেকে আমাদের পার্টির প্রতিটি নেতাকর্মী তার সঙ্গে থাকবে। অন্য প্রসঙ্গ, নিউ মার্কেট থানায় করা হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এছাড়া লালবাগের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে ছাত্র জনতার আন্দোলনে হতাহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ক্রিকেটার সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস সহ অন্তত 150 জনের বিরুদ্ধে আরও 5টি মামলা হয়েছে। মনির হোসেন তপুর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদকে গুলি করে হত্যার অভিযোগে বৃহস্পতিবার গুলশান থেকে গ্রেফতার করা হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও আওয়ামী লীগের মিত্র রাশেদ খান মেননকে। ডিবি কার্যালয় থেকে শুক্রবার বিকেলে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় তাকে। মামলাটি সুষ্ঠুভাবে তদন্তে মেননকে 10 দিন জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এ সময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চাইলে উভয় পক্ষের শুনানি শেষে তা নাকচ করে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। হত্যার সঙ্গে এই আসামি রাশেদ খান মেনন, যারা উস্কানিদাতা, পরামর্শদাতা এবং সহযোগিতাকারী এই স্বৈরাচার সরকারের, তাদের নির্দেশে, তাদের সহযোগিতায়, তাদের উস্কানিমূলক বক্তব্যে পুলিশ গুলি চালায়। লালবাগ আজিমপুরের সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককেও হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আইনজীবীরা জানান, ছাত্র আন্দোলনের সময় মানিক আগ্নেয়াস্ত্র নিয়ে সরাসরি অংশ নেয়।
এদিকে রাজধানীর আদাবরে রুবেল নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদ সহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আন্দোলনের সময় সিরাজগঞ্জ শহরে ৩ যুবদল নেতাকর্মী হত্যার ঘটনায় সাবেক ২ এমপি, সচিব সহ ৯০০ জনের বিরুদ্ধে ৩টি হত্যা মামলা দায়ের হয়েছে। গাজীপুরেও আরও ২টি হত্যা মামলা হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের প্রভাবশালী বেশিরভাগ সাবেক মন্ত্রী এমপিকে আসামি করা হয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। পূর্ব ঘোষণা না দিয়ে ভারতে ত্রিপুরার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে এই আকস্মিক ভয়াবহ বন্যা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক ভিডিও বার্তায় তিনি এ অভিযোগ করেন। এ সময় দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। হঠাৎ এবারের বন্যার অন্যতম প্রধান কারণ উজানের দেশ প্রতিবেশী ভারতের ত্রিপুরা রাজ্য প্রশাসনের দায়িত্বহীনতা এবং খামখেয়ালিপনা। তারা হঠাৎ করে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকাকে ডুবিয়ে দিলেও একটি বারের জন্যও বাংলাদেশকে আগাম সতর্কতা দেয়নি। ফলে আকস্মিক বন্যার দেশের বিস্তীর্ণ এলাকা ভাসিয়ে নিলেও পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সামান্য একটু প্রস্তুতির নেবার সুযোগ পর্যন্ত পায়নি। প্রিয় দেশবাসী, বন্যা কবলিত এলাকার মানুষগুলো এখন মহা বিপদে। সহায় সম্বল হারিয়ে লাখো লাখো মানুষ এখন নিদারুণ অসহায়। এমন পরিস্থিতিতে আপাতত কোনো অভিযোগ পাল্টা অভিযোগ তুলে সময় ক্ষেপণেরও সময় নেই। বিএনপি বিশ্বাস করে বন্যা কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তের প্রধান অগ্রাধিকার। দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে, বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই, আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান। রাষ্ট্রকাঠামোতে আওয়ামী লীগ সরকারের সৃষ্ট ক্ষত মেরামতি অন্তর্বর্তী সরকারের প্রধান লক্ষ্য হওয়া উচিত বলে মনে করে বিএনপি। দলের নীতি নির্ধারকরা বলছেন, সে লক্ষ্যে সরকারের অবস্থান স্পষ্ট করতে দ্রুত দেশের মানুষের সামনে রোডম্যাপ ঘোষণা করা উচিত। বিএনপি নেতাদের আশঙ্কা, সংস্কার কিংবা নির্বাচন আয়োজনে তাড়াহুড়ো যেমন সঠিক হবে না, তেমনি বেশি সময় নিলে দেখা দিতে পারে বিশৃঙ্খলা। মইনুল হাসানের বিশেষ রিপোর্ট। গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের 15 বছরের সাম্রাজ্যের অবসানের পর থেকেই জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি সামনে আসে। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রতিশ্রুতি ভবিষ্যৎ স্বৈরতন্ত্র রুখে দিতে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, বিচার বিভাগ, নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সংস্কার। দেশের অন্যতম বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপিরও রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রয়োজনীয় সমর্থন ও সময় দিতে আপত্তি নেই। রাষ্ট্র মেরামত করতে হবে, টোটাল ট্রান্সফরমেশনাল রিফর্মস করতে হবে, একেবারে প্রতিটি ক্ষেত্রে একটা সংস্কারের বিষয় চলে আসছে। শর্ট টার্মে যেগুলো একেবারে ফান্ডামেন্টাল বেটার এগুলো করতে হবে, এদের মিড টার্মে আছে, লং টার্মে আছে। প্রাণ দিয়েছে যারা, এটা তো বৃথা যাবে যে তাদের প্রতি অবিচার করা হবে যদি আমরা এই কাজগুলো করতে না পারি। কমিশন করে রিকমেন্ডেশনস নিয়ে, পাবলিক ওপিনিয়ন নিয়ে, এটা ওপেন ডিসকাশনের মধ্য দিয়ে সেই রিকমেন্ডেশনসগুলো অ্যাকসেপ্টেড হয়ে তারপরে এগুলো ইমপ্লিমেন্টেশনটা শুরু হতে হবে। আবার এমন না যে সমস্ত রিকমেন্ডেশনসগুলো এই অন্তর্বর্তীকালীন সরকারই ইমপ্লিমেন্ট করবেন, সেটা পরবর্তী গণতান্ত্রিক সরকারই ইমপ্লিমেন্ট করতে হবে। বিএনপির 2 নীতি নির্ধারক জানান, জাতীয় নির্বাচন নিয়ে এখনই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের উপর চাপ সৃষ্টি করবে না দল। যারা আজকে আন্দোলন করেছে, যারা প্রাণ দিয়েছে, এরাও তো গত 3-4 নির্বাচনে ভোট দিতে পারেনি, তাদের প্রতিনিধি তারা নির্বাচন করতে পারে নাই। এটা তাড়াহুড়ো করা যেমন কাম্য নয়, আবার বেশি দেরি করাও কিন্তু আমাদের জন্য রিস্কি হয়ে যাবে। আমি মনে করি 3 মাস না হলেও 6 মাসের মধ্যেই যাতে তারা একটি ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য পরিবেশ সৃষ্টির মাধ্যমে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে, সেটা যথাযথ হবে।
বিএনপির প্রভাবশালী দুই নেতাই স্বীকার করেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থান বাংলাদেশের পুরো রাজনীতির চিত্রই বদলে দিয়েছে। ইটস এ রিফ্রেশিং চেঞ্জ ফর দ্য কান্ট্রি। শুধু রাষ্ট্র পরিচালনা না, রাজনীতিতেও এটাকে মাথায় রেখে প্রত্যেকটি পদক্ষেপ দিতে হবে, যে নিয়মিতভাবে দায়বদ্ধতা জবাবদিহিতা নিয়ে আসতে হবে জনগণের সেবার ক্ষেত্রে, জনগণের সমস্যার ক্ষেত্রে, জনগণের অংশগ্রহণের ক্ষেত্রে। এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ নাই। তারা এও জানান, দখলদারিত্ব, চাঁদাবাজি, শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান দলটির ভবিষ্যৎ রাজনীতির গুণগত পরিবর্তনেরই বার্তা। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বিএনপি আগ্রহী বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের পরিবর্তিত প্রেক্ষাপটে কাউকে বিশেষ সুবিধা না দিয়ে জনগণের স্বার্থে ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক বিনিয়োগের সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমদ মারুফের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন। সকলের সাথে যে সুসম্পর্কের মাধ্যমে আমরা আমাদের পররাষ্ট্রনীতিকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা মনে করি এটা লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে বাংলাদেশের জনসাধারণ যেখানে উপকৃত হবে, বাংলাদেশ যেখানে উপকৃত হবে, সেই ধরনের একটি অর্থনৈতিক প্রক্রিয়া যেটা বিগত দিনে অনুপস্থিত ছিল, আমরা মনে করি সেটা আমরা সবার জন্য সমান অধিকার রেখে, লেভেল প্লেইং ফিল্ড রেখে এই বাইল্যাটারালি দ্বিপাক্ষিক এবং আঞ্চলিক সহযোগিতা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে রাজধানীর বনানীর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। পটুয়াখালী 2 আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আসম ফিরোজ 10ম জাতীয় সংসদের চিফ হুইপের দায়িত্ব পালন করেন। চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন নিয়োগ বাতিল হওয়া 757 জন পুলিশের এসআই এবং সার্জেন্ট। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে তারা বলেন, সাবেক আইজিপি নূর মোহাম্মদ ও বেনজির আহমেদ তাদের সাথে প্রতিহিংসা করে 2007 সালে 536 জন এসআই এবং 221 জন সার্জেন্ট সহ 757 জন পুলিশের নিয়োগ বাতিল করে দেন। চাকরি হারিয়ে তাদের কেউ কেউ বিকল্প কর্মসংস্থানে ঢুকলেও বেশিরভাগই মানবেতর জীবনযাপন করছেন। অন্তর্বর্তী সরকারের কাছে ন্যায় বিচার ও মানবিক দিক বিবেচনা করে চাকরিতে পুনর্বহালের দাবি জানান তারা। চাকরি স্থায়ীকরণের দাবিতে রাজধানীর উত্তরার বিমানবন্দর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন আনসার সদস্যরা। বিকেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। দাবি মানা না হলে আগামী 25 অগস্ট সারা দেশে কর্মবিরতি পালনের ঘোষণা দেন আন্দোলনরত আনসার সদস্যরা। অবরোধের কারণে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন বিমানবন্দরে আসা যাত্রীরা। এবারে আল আরফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বন্যা ও বৃষ্টির অজুহাতে রাজধানীর বাজারে বেড়ে গেছে সবজির দাম। কাঁচামরিচের দাম আবারও উঠে এসেছে 300-র কাছাকাছি। বেড়েছে পেঁয়াজের দাম। ভরা মৌসুমেও ইলিশ রয়ে গেছে মধ্যবিত্তের নাগালের বাইরে। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। ছাত্র জনতার আন্দোলনে রাজনৈতিক পট পরিবর্তনের পর নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমেছে শোনা গেলেও বাজারে তার প্রতিফলন নেই। দোকানিরা বলছেন, শিক্ষার্থীরা খুচরা বাজারে যে দাম বেঁধে দিচ্ছেন সেই দামে জিনিসপত্র কিনতেও পারছেন না তারা। তাই প্রথমে অভিযান চালাতে হবে পাইকারি বাজার ও আড়তে। দাম কমছে কোন এটা বুঝান, 40 টাকা করে কয় আলু বেচে হইলো 60 টাকা করে। আমরা সবাই শুনি যে দাম কমছে একটু, আসলে বেসিক্যালি দাম কমে নাই। কম শুধু ফেসবুকে, মানে বাস্তব চিত্রে এটা অবশ্য ভিন্ন, অনেক বেশি, মানুষের আয়ের তুলনায় অনেক বেশি। বন্যা ও বৃষ্টির অজুহাতে বেড়ে গেছে বিভিন্ন সবজির দাম। আবারও ঝাঁঝ বেড়েছে কাঁচামরিচের। কেজিতে 5 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। বেগুন 120 টাকা কেজি, মরিচ আপনার 80 টাকা 250 গ্রাম, তা কমছে কোথায়? কাঁচা মরিচ হলো মানে 280 টাকা, 1300 টাকা পাল্লা আনছে। দেশি পেঁয়াজটা কালকে পাইকারি মার্কেটে আমি আনছি 108 টাকা কিনে 115 টাকা বিক্রি করতেছি।
বাজারে থরে থরে সাজানো রূপালী ইলিশ, অথচ দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1800 টাকা। আগে বেচতাম 2200-2300 কেজি, এখন ব্যস্ত আছি 1700-1800 কেজি। মধ্যবিত্ত মানুষের জন্য খাওয়ার উপযুক্ত হয়নি এখনো দামে। আমাদের দেশের মাছ আমরা তো খাইতে পারি না দামের জন্য। ইলিশ মাছের দাম এত হওয়া উচিত না, এটা 800 টাকার মধ্যে থাকা উচিত। কমবে কমবে করে 2 সপ্তাহেও কমেনি চালের দাম, তাই অনেক দোকানই নতুন করে চাল তুলছেন না। শুনতেছি কিন্তু এটা তো কমতেছে না, কই বাজার কমলো কই, একটু কম নেই, চাইলে আনি নেই, একই দাম আছে, তো লাভ কি? যদি বাজার না কমে তাহলে হয়তো পরবর্তীতে আমরা যখন বেশি দামে আনি বেশি দামে বিক্রি করবো। তবে গত সপ্তাহের সাথে হেরফের হয়নি মুরগি, গরু ও খাসির মাংসের দামে। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। ভারতের সাথে বাংলাদেশের কয়েকটি নদী নিয়ে চুক্তি না থাকলেও আন্তর্জাতিক আইনের নীতি অনুযায়ী পার্শ্ববর্তী দেশের ক্ষতি করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। হবিগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। বাঁধ খুলে দেওয়ার আগে বাংলাদেশকে আগাম সতর্ক না করায় অসন্তোষ জানান রেজওয়ানা হাসান। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে পাল্টা প্রতিরোধ গড়েছে বাংলাদেশ। বিনা উইকেটে 27 রান নিয়ে সকালে খেলা শুরু করেন সাদমান ইসলাম এবং জাকির হাসান। দলের 53 রানের মধ্যে বিদায় নেন জাকির এবং শান্ত। এরপর তৃতীয় উইকেটে 94 রানে জুটি করেন সাদমান এবং মমিনুল। অর্ধশতক হাঁকিয়ে দলের 147-এ বিদায় নেন মমিনুল। অন্যদিকে সেঞ্চুরির আশা জাগানো সাদমান ফেরেন নিজের 93 আর দলের 199 রানে। এরপর মুশফিকুর রহিম আর লিটন দাসের 50-তে 300 রানের গন্ডি পার হয় টাইগাররা। 5 উইকেটে 316 রান নিয়ে খেলা শেষ করে অতিথিরা। 55 রানে মুশফিক আর 52 রানে অপরাজিত ছিলেন লিটন। এর আগে প্রথম ইনিংসে 6 উইকেটে 448 রান তোলে পাকিস্তান। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো এক নজরে আরেকবার। ফেনী সহ 11 জেলায় বানভাসী অর্ধকোটি মানুষ, বাঁচার জন্য আকুতি, 13 জনের মৃত্যু, বিচ্ছিন্ন সব যোগাযোগ, প্রবল স্রোতে উদ্ধার কাজ ব্যাহত। হত্যা মামলায় 5 দিনের রিমান্ডে রাশেদ খান মেনন। আদাবর থানায় ক্রিকেটার সাকিব, নায়ক ফেরদৌস ও ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মামলা দায়ের। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারকে সময় দিতে আপত্তি নেই বিএনপির। রোডম্যাপ ঘোষণার তাগিদ, পাকিস্তানের সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার আগ্রহ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ।